সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকের এই অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নজরুল ইসলাম, পদার্থবিজ্ঞান বিভাগ, আগ্রাবাদ মহিলা কলেজ, চট্টগ্রাম। আজ আমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্রের একটি মডেল প্রশ্ন আলোচনা করব, অর্থাৎ এমসিকিউর মডেল প্রশ্ন। সেটি কুমিল্লা বোর্ড 2019 সালে যে প্রশ্নটা আসলো সেটি আলোচনা করব। এই প্রশ্নের আলোচনার উদ্দেশ্য হলো তোমাদের সামনে অনলাইন এক্সাম, এই অনলাইন এক্সামকে সামনে রেখে এই প্রশ্নের আলোচনা, যাতে করে তোমাদের একটু সুবিধা হয় অনুশীলন করতে। অনুশীলনটা কীভাবে করবা সেই একটু ধারণা পেতে পারো আজকের আলোচনা থেকে। তো আজকের আলোচনায় আমরা প্রথম যে প্রশ্নটি পেলাম, আমরা দেখতে পাচ্ছি যে ভূস্থির উপগ্রহের আবর্তনকাল। দেখো, তাহলে প্রথম প্রশ্নটা আমরা আলোচনা কি? ভূস্থির উপগ্রহের আবর্তনকাল। ভূস্থির উপগ্রহ কি? পৃথিবীর নির্দিষ্ট অবস্থানের সাথে কোন উপগ্রহ যদি সর্বদা স্থির থাকে তখন তাকে আমরা বলি ভূস্থির গ্রহ। উপগ্রহ কেন্দ্র করে আবর্তন করে, তার একটি নির্দিষ্ট কক্ষপথ থাকে, একটি আবর্তনকালও থাকে। যদি পৃথিবীর আবর্তনকাল এবং তার আবর্তনকাল একই হয় তাহলে পৃথিবীর নির্দিষ্ট অবস্থানের সাপেক্ষে সর্বদা স্থির থাকা সম্ভব। এই ধরনের উপগ্রহকে আমরা ভূস্থির উপগ্রহ বলি। সুতরাং পৃথিবীর আবর্তনকাল নিজ অক্ষে তার একবার ঘুরে আসছে, সময় হচ্ছে 24 ঘন্টা, তাহলে ভূস্থির উপগ্রহের আবর্তনকাল 24 ঘন্টা হবে। আচ্ছা, এবার আমরা দ্বিতীয় প্রশ্ন দেখি। তরঙ্গের তীব্রতা। তরঙ্গ যখন কোনো মাধ্যমের দিয়ে অগ্রসর হয় তো মাধ্যমের প্রকৃতি অর্থাৎ মাধ্যমের ঘনত্ব, তরঙ্গের বেগ, তরঙ্গের বিস্তার, কম্পাঙ্কের সাথে একটি সম্পর্ক আছে। সেই সম্পর্কটা হচ্ছে I=2π²f²/v। খেয়াল করবা, পুরো প্রত্যেকটা রাশি খেয়াল করবা এবং তার উপর ভিত্তি করে তীব্রতার সাথে ঘনত্বের সম্পর্ক সমানুপাতিক, বিস্তারের সাথে বর্গের ব্যস্তার সমানুপাতিক, কম্পাঙ্কের সাথে বর্গের সমানুপাতিক, কিন্তু এখানে বর্গের কম্পাঙ্কের সমানুপাতিক দেওয়া আছে। সুতরাং এই 2 নং অপশনটি, আমরা 2 নং প্রশ্নটির 1 এবং 2 উত্তর হবে, অর্থাৎ ক হবে উত্তর। আমরা চিন্তা করে দেখব যে সমীকরণটি আমার আছে সেখানের সাথে এখানে কী ধরনের সম্পর্ক দেখা যাচ্ছে। বুঝা গেছে? আচ্ছা, আমরা পরের কোশ্চেনটা দেখি। পরের প্রশ্নটা একটি লেখচিত্র দেখতে পাচ্ছি। এই লেখচিত্রে দেখা যাচ্ছে x অক্ষের দিকে সময়, y অক্ষের দিকে বেগ দেওয়া আছে। x অক্ষের দিকের সময়কে আমরা পর্যবেক্ষণ করে দেখতে পাচ্ছি 5 সেকেন্ড, 10 সেকেন্ড এরকম। y অক্ষের দিকে যদি 0, 5 এরকম করে দেওয়া আছে। লেখচিত্রকে 2 ধরনের অংশ ভাগ করতে পারি। প্রথম একটা অংশ সেটি হচ্ছে OB অংশ, আর একটা হচ্ছে BC অংশ। O থেকে B এখানে বেগ এবং সময় সমানুপাতিক, অর্থাৎ এটি সমতরণে চলতেছে। আর B থেকে C এখানে বেগের কোনো পরিবর্তন হচ্ছে না। x অক্ষের দিকের মানের পরিবর্তনের পরও y অক্ষের দিকের মানের পরিবর্তন হচ্ছে না, অর্থাৎ বেগের পরিবর্তন হচ্ছে না, অর্থাৎ BC অংশটা সমবেগে চলতেছে, অর্থাৎ এটি ত্বরণের অবস্থায় চলতেছে। আমাদের প্রশ্ন হচ্ছে OB অংশে বস্তুটি সমতরণে চলে, রাইট। BC অংশে ত্বরণ শূন্য, হ্যাঁ, সমবেগ চলে মানে হচ্ছে ত্বরণ শূন্য। আর 10 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব 62.5 মিটার, এটি ঠিক কিনা দেখতে হবে। আমরা জানি S=T + ½ ত্বরণ যখন থাকে তাহলে আমার প্রথম অংশে OB অংশের জন্য ত্বরণ জানতে হবে I=v-T, অর্থাৎ 5, কারণ B বিন্দুতে তার শেষ বেগ, আর U হচ্ছে আদি বেগ, O বিন্দুতে আদি বেগ 0, 5 - 0/5, অর্থাৎ আমরা 1 পাবো, তাই না? ত্বরণ পাবো। তো S=T + ½ থেকে আমরা প্রথম অংশের জন্য OB অংশের জন্য অতিক্রান্ত দূরত্ব বের করব। তারপরে S=v-T দ্বিতীয় অংশের জন্য অর্থাৎ BC অংশের জন্য অতিক্রান্ত দূরত্ব বের করব। বের করার পর আমরা ক্যালকুলেট করব টোটাল অতিক্রান্ত দূরত্ব কত হচ্ছে, এবং আমরা দেখতে পাবো যে আমরা এখানে 62.5 হয় না। সুতরাং বলের দ্বারা কাজের ক্ষেত্রে কোনটি সঠিক হবে? বল এবং বলের দিকে
বলের দিকে যদি স্মরণ না হয় তখন মধ্যবর্তী কোণ ক্রিয়া করে, তখন আমরা বলের দিকে স্মরণ এবং বলের দিকে স্মরণের উপাংশের গুণফলকে কাজ বলে থাকি। বলের দিকে উপাংশ স্মরণ যদি না হয়, যদি অন্যদিকে হয়, তখন বলের বিরুদ্ধে কাজ হয়, বলের দ্বারা কাজ হবে যদি বলের দিকে স্মরণ হয়। এবং সেটি আমরা এখানে দেখতে পাবো যদি ক অপশান হয়, খ গ গ হলো সেটি হবে না। অতএব আমাদের উত্তর হবে কি? আমাদের উত্তর হবে ক হবে। আচ্ছা, আমরা আমাদের পরের কোশ্চেনটা একটু দেখতে চাই। হ্যাঁ, পরের অপশানটা হচ্ছে আমাদের বেহালা বা ভায়োলিন থেকে নিঃসৃত শব্দ, সুর, স্বর, অর্কেস্ট্রা। তোমাকে জানতে হবে সুরটা কী, স্বর কী, অর্কেস্ট্রা কী। কোনো উৎস থেকে নিঃসৃত শব্দে যদি একটি মাত্র কম্পাঙ্ক থাকে তখন তাকে আমরা বলি সেটি হচ্ছে সুর। একাধিক কম্পাঙ্ক বিশিষ্ট হলে তখন তাকে আমরা বলি স্বর। আর অনেকগুলো বাদ্যযন্ত্র যখন একসাথে বাজে তখন সেটি হবে অর্কেস্ট্রা। তাহলে অর্কেস্ট্রা হবে না, সুর হতে পারে না, কারণ বেহালা থেকে নিঃসৃত শব্দে অনেকগুলো কম্পাঙ্ক থাকে, সেই জন্য সেটি হবে স্বর। তাহলে উত্তর হবে সুর নয়, অর্কেস্ট্রা নয়, স্বর, অর্থাৎ 2 নম্বর অপশন হবে। আমরা এখানে আমাদের অপশান ক খ গ 4টা অপশানের ভিতরে খ দেখতে পাচ্ছি, আমাদের বর্ণনার সাথে মিল আছে, সুতরাং খ হবে উত্তর। আমরা এখন একটি উদ্দীপক দেখতে পাচ্ছি। 2 মিটার লম্বা এবং 2 মিলিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি তারের দৈর্ঘ্য বৃদ্ধি 0.25 মিলিমিটার হলে তারটির ব্যাসার্ধ কত হ্রাস পাবে? তারটাকে যখন তুমি লম্বা করবা, টেনে লম্বা করবা, তখন তার দৈর্ঘ্য বৃদ্ধির সাথে সাথে ব্যাসার্ধ হ্রাস পায়। পয়সন অনুপাত থেকে সেটি আমরা জানি একটি সম্পর্ক আছে, যে কোনো মানুষ হয় না, পয়সন অনুপাতের মানটা হয় 0.5 পর্যন্ত হয়, এর বেশি হয় না, সম্ভব না সেটি হওয়া, তাহলে তারটা ছিঁড়ে যাবে। এখন ব্যাসার্ধ কতটুকু হ্রাস পাবে লম্বা করার কারণে সেটি আমাদের চাওয়া হয়েছে। আগের ব্যাসার্ধ 2 মিলিমিটার ছিল। পয়সন অনুপাত সিগমা ইজ ইকুয়াল টু হচ্ছে ডেল আর বাই আর, ডেল আর বাই আর ডিভাইডেড বাই ডেল এল বাই এল, অর্থাৎ 500 বিকৃতি ডিভাইডেড বাই দৈর্ঘ্য বিকৃতি। ডেল আরটা বের করতে হবে, সিগমা দেওয়া আছে, আর স্মল আর হচ্ছে আদি ব্যাসার্ধ 2 মিলিমিটার, মিটারে নিবা, আর ডেল এল হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি 0.25 মিলিমিটার, সেটিকেও মিটারে নিবা, তারপর এল হচ্ছে আদি দৈর্ঘ্য 2 মিটার, সেটিও বসাবো। তাহলে সিগমা ইজ ইকুয়াল টু ডেল আর বাই আর ডিভাইডেড বাই ডেল এল বাই এল, এইখান থেকে আমরা ক্যালকুলেট করব এবং আমরা রেজাল্ট পাবো। আমি এই মুহূর্তে ক্যালকুলেশন করা আছে, একটু পরে দূরে আছে, আমার মনে হয় এই উত্তরটা হচ্ছে 5 × 10⁻⁸। তোমরা অবশ্যই ক্যালকুলেশন করবো, ক্যালকুলেশন করা ছাড়া উত্তরটা আন্দাজে বলবো না। এটি প্রয়োগের অঙ্ক, সূত্রটা আমাদের জানা হলো, আমরা ক্যালকুলেট করে মানটা দেখে নেব, তোমরা দেখবা কোনটা উত্তর হচ্ছে। হ্যাঁ, কাজের অভিকর্ষী একক, এটি আমাদের পরের প্রশ্ন হচ্ছে কাজের অভিকর্ষী একক কী। এই মুখস্থ আমাদের এটা জ্ঞানের প্রশ্ন, এটি হবে কেজি মিটার। হ্যাঁ, আমরা এখন একটি উদ্দীপক দেখতে পাচ্ছি। উদ্দীপকটা হচ্ছে ঈশান একটি ক্রিকেট বলকে 30 ডিগ্রি করে 25 মিটার পার সেকেন্ড বেগে ব্যাট দ্বারা আঘাত করে। কারণ এটা প্রজেক্টাইল হবে, অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণ করে নিক্ষেপ করা হচ্ছে, তাহলে এটি হচ্ছে কি প্রজেক্টাইল মোশন। প্রজেক্টাইলের ক্ষেত্রে আমরা জানি প্রজেক্টাইলের ক্ষেত্রে বস্তু কোথায় যায়, কত দূর যায়, বিচরণকাল কী, সর্বোচ্চ উপরে উচ্চতায় কত উপর উঠে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমাদের সমীকরণ থেকে আমরা নির্ণয় করতে পারি, সেগুলো তোমার জানা থাকতে হবে। এখানে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে বলটি কত সময় পরে ভূমিতে আসবে, তার মানে বিচরণকাল চাইছে। বিচরণকালটি ইজিকুয়াল হচ্ছে 2b0 sin θ নট ডিভাইড বাই জি। বি হচ্ছে 25 মিটার পার সেকেন্ড, θ নট হচ্ছে 30 ডিগ্রি, জি 9.8। ক্যালকুলেট করবা, ক্যালকুলেট করলে এখানে 2.55 সম্ভবত পাবা। ক্যালকুলেট করতেই হবে তোমাদের, এটা ক্যালকুলেশনের মাধ্যমে করে আনতে হবে। এবং ইকুয়েশনটা তোমার মনে থাকতে হবে, ইকুয়েশনটা কী, ইকুয়েশনটা কী তাহলে 2b0 sin θ নট বাই জি। আচ্ছা, এখান থেকে আমাদের 9 নং কোয়েশনটা আনসার করতে হবে। সেটি হচ্ছে এক ব্যাটসম্যান থেকে 80 মিটার দূরে থাকা একজন ফিল্ডার ন্যূনতম কত বেগে দৌড়ালে বলটি মাটিতে পড়ার পূর্বে ধরতে পারবে। তাহলে বলটি সে দৌড় শুরু করবে, বল যখন আসতেছে, আর এটা যখন পড়তে যে সময় লাগে সেই সময়ে সে ওই দূরত্ব অতিক্রম করতে হবে। তাহলে তাকে কত দূরত্ব অতিক্রম করতে হবে এবং কত সময় লাগবে দুটো জানলে আমি কত বেগে যেতে হবে সেটা জানতে পারবো। তো এতটুকু কাজ করার জন্য প্রথমত আমাকে জানতে হবে পাল্লা কত, অর্থাৎ কোথায় গিয়ে পড়বে, নিক্ষেপণ বিন্দু থেকে ভূমিতে কোথায় গিয়ে পড়বে।
দ্যাট মিনস ব্যাটসম্যানের অবস্থান থেকে কত দূরে গিয়ে পড়বে, সেটা হচ্ছে পাল্লা। আর সে পাল্লা বা রেঞ্জের সমীকরণ আর ইকুয়ালটা হচ্ছে বি নট স্কোয়ার সাইন 2θ নট ডিভাইডেড বাই জি। এখান থেকে তুমি পাল্লা বের করবা, পাল্লা থেকে ব্যাটসম্যান থেকে ফিল্ডারের দূরত্ব যেটি ডিফারেন্স করলে তুমি পার্থক্যটা পাবা, অর্থাৎ ফিল্ডারকে কতটুকু দূরাতে হবে সেতক্ষণ দূরত্ব এস পাবা। তো বিচরণকালটা হচ্ছে আমার বলটা পাওয়ার সময়, সেই সময়টা তুমি আগের অঙ্কে বের করছো 2.55 সেকেন্ড, তাহলে তুমি ডিটা বের পাবা, ওই এস বের করে এসকে টি দ্বারা ভাগ করলে বি পেয়ে যাবা। এই রেজাল্টটা সম্ভবত হবে 31.31 মিটার পার সেকেন্ড হবে। ক্যালকুলেট করবো, আবারও বলছি। আমরা পরের কোশ্চেন আসতেছি। আমাদের এখন সামনে যে 10 নম্বর প্রশ্নটি সেটি একটু দেখো। সেটি হচ্ছে স্পর্শক কোণ থিটা হলে, একটু বড় করে দেখাতে পারছি, স্পর্শক কোণকে যদি আমরা থিটা বলি তাহলে কাঁচ ও পানির ক্ষেত্রে থিটা কত হবে? থিটা 0 থেকে বড় হবে, 90 থেকে ছোট হবে, অথবা থিটার মান 0 থেকে 180 মিটার হবে, আরেকটা হচ্ছে কি 90 মিটার হবে। কার ক্ষেত্রে? সেই ক্ষেত্রগুলো যাওয়া আছে। কাঁচ এবং পানির ক্ষেত্রে সূক্ষ্মকোণ হবে, পারদ এবং কাঁচের ক্ষেত্রে স্থূলকোণ হবে, কাঁচ এবং ক্যারোসিনের ক্ষেত্রে সূক্ষ্মকোণ হবে। এটি বোঝাতে চাচ্ছে, এটি আমাদের জানা আছে। কাঁচ ভিজায় এমন তরলের ক্ষেত্রে হয় সূক্ষ্মকোণ, কাঁচ ভিজা না এমন তরলের ক্ষেত্রে হয় স্থূলকোণ। তো আমরা দেখতে পাচ্ছি এখানকার যে 3টি অপশান দেওয়া আছে 1 2 3, তিনটাই আমাদের বর্ণনার সাথে জানা তথ্যের সাথে মিলে, সুতরাং উত্তর তিনটাই হবে। অর্থাৎ এখানে আমরা ঘ পাবো, 1 2 3 3টে দেওয়া আছে। হ্যাঁ, এবার আসো ডিগ্রিজ অফ ফ্রিডম বা স্বাধীনতার মাত্রা সম্পর্কে বলা আছে। আদর্শ গ্যাসের ক্ষেত্রে প্রতিটি অণুর স্বাধীনতার মাত্রা কত? 3 হবে। এটি মুখস্থ আমাদের, এটি আমাদের জ্ঞানের প্রশ্ন। আমরা পরের প্রশ্ন পাচ্ছি বলের ঘাতের একক। বলের ঘাত হচ্ছে ভরবেগের পরিবর্তনের সমান, সুতরাং ভরবেগের পরিবর্তনের একক যেটি সেটি আমরা পাবো এখানে কেজি মিটার পার সেকেন্ড। আমরা এবার দেখতে পাচ্ছি সংকট বেগ, সান্দ্রতাঙ্ক, ঘনত্ব, নলের ব্যাসার্ধ, এরকম অনেকগুলো তথ্য দেওয়া আছে, রাশিমালা দেওয়া আছে। এটি হচ্ছে টার্বুলেন্ট ফ্লো, টার্বুলেন্ট মোশন বা বিক্ষিপ্ত প্রবাহ এবং শান্ত প্রবাহ। কখন শান্ত প্রবাহ বিক্ষিপ্ত প্রবাহে রূপান্তরিত হয়? সংকট বেগে যখন যায় তখন শান্ত প্রবাহটা বিক্ষিপ্ত প্রবাহে রূপান্তরিত হয়, সংকট বেগের চেয়ে বেশি বেগে হলে। এই সংকট বেগের মানটি তরলের সান্দ্রতাঙ্ক, ঘনত্ব এবং নলের ব্যাসার্ধের সাথে সম্পর্কযুক্ত। সেই সম্পর্কটা কেমন হবে সেই লেখচিত্রটা এখানে দেখা যাচ্ছে। আমাদের 4টা অপশান দেওয়া আছে, আমরা দ্বিতীয় অপশানটাই হবে, খ হবে। এটি জানা থাকতে হবে, সমীকরণটা জানা থাকতে হবে, সম্পর্ক জানা থাকতে পারবে, তাহলে তুমি এটা বলতে পারবে। আমরা এখন 14 নম্বর একটি প্রশ্ন দেখতে পাচ্ছি, ভরবেগ এবং গতিশক্তির সম্পর্ক। পি মানে পিএস, তাহলে এটি কেজিকল পি স্কয়ার বাই 1 এবং 2 একই হয়ে যাচ্ছে, এবং সেটি উত্তর। আর পি ক্রস পি হতে পারে না, আমরা জানি কেজিকল পি স্কয়ার বাই হচ্ছে হাফ এম বি স্কয়ার। এটাকে আমরা ভেক্টর উপর যদি দেখাতে চাই তাহলে আমরা পি স্কয়ারকে পি ডট পি লিখতে পারি, আমরা জানি এটা ডট গুণন থেকে জানি, সুতরাং 1 এবং 2 ভাবে উত্তর। আমরা 15 নম্বর কোশ্চেনটা যাই এবং 14 নম্বর কোশ্চেনটার অপশান ক না খ সেটা একটু দেখি। এটা ক উত্তর হবে 14 নম্বরে, আমরা 15 নম্বর কোশ্চেনটার অপশানটা দেখতে পাচ্ছি। 12 নম্বর কোশ্চেনটা দেখো, কোনো তারের নির্ভর করে তারের উপর, দৈর্ঘ্যের উপর, উপাদানের উপর, প্রস্থচ্ছেদের আকৃতির উপর। সম্পূর্ণ জ্ঞানের অংশ। অসপীড়ন, অসহভার, স্থিতিস্থাপকতা, অসহভারের সাথে দৈর্ঘ্য প্রসারণের যে সম্পর্ক সেগুলো আমাদের জানতে হবে, এবং লেখচিত্র আছে, পরিবর্তনটা আমরা জানি কেমন হয়। তো এটি হচ্ছে কি প্রস্থচ্ছেদ আকৃতির উপর নির্ভর করে। এবার আমরা আরেকটি প্রশ্ন পাচ্ছি, সর্বাপেক্ষা ছোট একক কোনটি? মিলিমাইক্রন, অ্যাংস্ট্রম, এক্স ইউনিট, অটোমিটার, এগুলো সব জানতে হবে। মিলিমাইক্রন কি, অ্যাংস্ট্রম কি, অ্যাংস্ট্রম মান পরিমাপ কত, এক্স ইউনিটের পরিমাপ কত, অটোমিটারের পরিমাপ কত, মাইক্রোমিটারের পরিমাপ কত, ন্যানোমিটার কি। এখানে এক্স ইউনিটটাই হচ্ছে কি সর্বাপেক্ষা ছোট একক। এবার আসো কোনটি আর তরঙ্গ। আমরা জানি তরঙ্গ দুই ধরনের হয়,
যান্ত্রিক তরঙ্গ আর তরঙ্গ এবং লম্বিক তরঙ্গ হয়। তো এখানে পানির তরঙ্গটাই হচ্ছে আর তরঙ্গ, সেটি আমার জানা আছে। বাঁশির সুর, স্প্রিংয়ের তরঙ্গ, শব্দ তরঙ্গ, চারটা তোমরা জানবা কোনটা কোন ধরনের হয়। সেখান থেকে আমরা বললাম সেটি হচ্ছে কি পানি তরঙ্গ। এবার আমরা একটা আবর্ত ঘর্ষণের কথা দেখতে পাচ্ছি। সাইকেলের বেগ এবং চাকার ঘর্ষণের মধ্যবর্তী কোণ 0, 90, 180, 360, 90 ডিগ্রি। বৃত্তের আমরা আরেকটা প্রশ্ন দেখতে পাচ্ছি 19 নম্বর। বৃত্তের ব্যাসার্ধ পরিমাপে ব্যাসার্ধটা মান দেওয়া আছে পাই ±2% সেন্টিমিটার হলে ক্ষেত্রফল পরিমাপে ত্রুটি হবে। তাহলে ব্যাসার্ধ পরিমাপের যে ত্রুটিটি সেটি হচ্ছে কি তার মানের 2%, অর্থাৎ 5 এর 2%। এটাকে আমরা ডেলার দ্বারা প্রকাশ করি। তাহলে 5 এর 2% সমান হচ্ছে ডেলার, আর আর হচ্ছে 5। তাহলে ক্ষেত্রফল পরিমাপে ত্রুটি হবে 2 × ডেলার/r × 100%। এটা আমরা জানি ক্ষেত্রফল হচ্ছে 4/r²। তাহলে 2 ঘন হবে, 2 পাওয়ার হচ্ছে কত 2, আর এর পাওয়ার হচ্ছে 2। তাহলে 2 × ডেলার/ডেলার, অর্থাৎ সূচক যেটা থাকে সেটা গুণন হিসাবে থাকবে আনুপাতিক ত্রুটির সাথে। তারপর শতকরা ত্রুটি বের করা যায় 2 × ডেলার/r × 100%। ইকুয়েশনটা কি 2 × ডেলার/r × 100%। খেয়াল রাখতে হবে ডেলার হচ্ছে 5 এর 2%, আর হচ্ছে 5। তো ক্যালকুলেট করলে সম্ভবত ক অপশনটা পাবা 0.8% পেতে পারো। তরঙ্গদৈর্ঘ্য ল্যামডা হলে পরপর 3টি নিস্পন্দবিন্দু দূরত্ব কত? এটি স্থির তরঙ্গের ক্ষেত্রে আমরা জানি পরপর 2টি সুস্পন্দবিন্দুর মধ্যবর্তী দূরত্ব হয় λ/2। পরপর 3টি নিস্পন্দবিন্দু মিলিয়ে একটি তরঙ্গদৈর্ঘ্য হয়, সুতরাং এখানে মানটা হবে কত? ল্যামডাই হবে। সূর্য থেকে পৃথিবীর দূরত্ব যদি বর্তমান দূরত্বের 2/3 হয়, 1 বছরের দিনের সংখ্যা কত? আবর্তনকাল মানে 1 বছরে ঘুরে আসে 365 দিনে। এটি ক্যাপলারস ল থেকে আমরা পাই। আবর্তনকালের বর্গ হচ্ছে গড় দূরত্বের ঘনফলের সমানুপাতিক। t1² / t2² r1³ / r2³। r1 হচ্ছে প্রাথমিক দূরত্ব অর্থাৎ প্রথম অবস্থায়, আর r2 হচ্ছে শেষের দূরত্ব যেটা r1-এর 3/1। তাহলে r2 = r1/3। t1 365 দিন, আর t2 কত সেটি বের করবা এই সমীকরণ থেকে, ক্যাপলারের দ্বিতীয় সূত্র থেকে ক্যালকুলেশন করলে সম্ভবত সেখানে 4 নম্বর অপশানটি পাবা 243.33 দিন। তোমরা ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করতে হবে এগুলো, ক্যালকুলেশন করলে তারপরে রেজাল্টটা তুমি সঠিকভাবে পেতে পারো। এবার আসো আমরা আমাদের পরের প্রশ্নগুলো দেখি। হ্যাঁ, আমাদের এই প্রশ্নটা হচ্ছে দুটি ভেক্টর দেওয়া আছে এবং তাদের মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, তাহলে একটার উপর অপরটি লম্ব অভিক্ষেপ, এর উপর বি অভিক্ষেপ a cos θ, নাকি না বি cos θ, যার অভিক্ষেপ তার cos হয়। এভাবে আমরা শিখে ফেলছি। তাহলে এখানে আমাদের বি উপর এর উপর বি বরাবর বির উপর লম্ব অভিক্ষেপ, কিংবা এর উপর বির অভিক্ষেপ হচ্ছে বি cos θ। জ্ঞান থেকে আমরা এটা করছি। আমাদের পরের প্রশ্নটা হচ্ছে কোন লেখচিত্রে সরলদৈর্ঘ্যের সূত্রগুলো প্রকাশ করে? দুর্ভাগ্যক্রমে এই প্রশ্নটি আমাদের ভুল প্রশ্ন। এটি আমরা আগের প্রশ্নের সাথে এক একটা সংকট বেগের সাথে এই যে বিক্ষিপ্ত প্রবাহের এবং শান্ত প্রবাহের যে সম্পর্ক, সেই সম্পর্ক দিয়ে একটা লেখচিত্র ছিল, সেটি এখানে আবার দিয়ে দিল, অর্থাৎ প্রিন্টিংয়ে ভুল আসলো প্রশ্নে। এরকম যদি প্রশ্ন ভুল আসে তোমরা যে কোনো একটা অপশানকে রাইট মার্ক দিবা, একটা উত্তর দিবা, না হলে উত্তর দিছে বলে কাউন্ট হবে না। আর যখন এটি ভুল হচ্ছে তখন এটিকে যে কোনো একটা উত্তরকে সঠিক ধরেই তোমাকে নাম্বার দেওয়া হবে। তাহলে এটি একটি বিষয়, সেটি তোমরা একটু খেয়াল করলা, সেটি তোমাকে মনে রাখতে হবে। সেটিও কিন্তু আমাদের একটা পরীক্ষার অংশ। আমরা আমাদের পরের কোশ্চেনটা যাই। আমরা দেখতে পাচ্ছি দুটো ভেক্টর দেওয়া আছে, একটা বল ভেক্টর, একটা সরণ ভেক্টর। কাজের পরিমাণ বের করতে বলছে, প্রতিগুলো প্রচলিত অর্থ বহন করে। তো কৃত কাজ W বল এবং সরণের ডট গুণন, তাহলে F.R হবে। আমরা যদি ডট গুণন করে দেখি তাহলে আমরা পাই AX BX + AY BA + AZ BZ। তাহলে 3 × 6 + 3 3 4 12 18 বিয়োগ 3 × 6, তার মানে 12 হবে। কিন্তু আমাদের এখানে অপশান নাই, এটাও ভুল উত্তর হিসেবে আমরা চিহ্নিত করতে পারি। 12 হবে উত্তর। ইয়ংয়ের গুণাঙ্কের মাত্রা কত? ইয়ংয়ের গুণাঙ্ক কি? স্থিতিস্থাপক সীমার মধ্যে দৈর্ঘ্য পীড়ন এবং দৈর্ঘ্য বিকৃতির অনুপাত একটি ধ্রুবরাশি, যাকে আমরা বলি ইয়ং গুণাঙ্ক, অর্থাৎ দৈর্ঘ্য পীড়ন এবং দৈর্ঘ্য বিকৃতির অনুপাত, যেটি আমরা রাশিমালা হিসাবে দেখাই y = FL / AL। তো সবগুলো রাশির মাত্রা বসাবো, মাত্রা বসানোর পর সমীকরণটা পাবা। এখানে তোমরা মাত্রা সমীকরণ পাবা, ক পাবা M L ইনভার্স T ইনভার্স 2। তো আমরা একটা প্রশ্ন দেখলাম, সেই প্রশ্নের অনেকগুলো সবগুলো প্রশ্ন দেখলাম। তো তোমরা আমার সাথে এতক্ষণ ছিলাম, একটা কথা বলি, সেটি হচ্ছে
এমসিকিউ প্রশ্ন খুব সতর্কতার সহিত করতে হয়, মূল জ্ঞানটা থাকতে হবে এবং প্রয়োগ এবং উচ্চ দক্ষতা কি সেগুলোও থাকতে হবে। আর পুরো বইয়ের পুরো পদার্থবিজ্ঞানের মূল অংশটা কিন্তু এমসিকিউতে চলে আসে। ধীরস্থিরভাবে করতে হয়, সময়টা খুব, সেজন্য দক্ষতা অর্জন করতে হয়। তোমরা অনুশীলন করবা, যত বেশি অনুশীলন করবা তত সহজ দক্ষতা বেশি অর্জন হবে, সহজে দিতে পারবা। তো আশা করি তোমাদের সামনের যে পরীক্ষা আছে সেই পরীক্ষায় তোমরা সবাই ভালো করবা। অনলাইন এক্সাম, আমাদের অনলাইন এক্সামের ক্ষেত্রে আমাদের কিছু সতর্কতা সঠিকভাবে থাকতে হয়। আশাবাদ ব্যক্ত করছি এবং অনেকক্ষণ ধরে তোমরা আমার সাথে ছিলাম, সেজন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ।